সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্রান্সক্রিপশনের বিপরীত একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা আমরা কিছু ভাইরাসের মধ্যে, আরএনএ ভাইরাসের মধ্যে দেখি, বিশেষ করে এইচআইভি ভাইরাস। এই ভাইরাসের মধ্যে আমরা দেখি, এবং এগুলো ছাড়াও আরো কিছু ভাইরাসের মধ্যে দেখা যায়। এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, যে বর্তমানে এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে আরো বেশ কিছু বিষয়, যেমন জিনোম অ্যানালাইসিস, আরটিপিসিআর, এরকম অনেকগুলা গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতির উপর ভিত্তি করে অনুসরণ করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি অ্যানিমেশনের মাধ্যমে আলোচনা করব। এর ফলে দেখা যাবে যে অত্যন্ত জটিল এই বিষয়টি আমরা খুব সহজেই বুঝতে পারবো। তা আশা করি ভিডিওটি আমরা মনোযোগ দিয়ে দেখব, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশাপাশি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে, মূল্যবান কমেন্ট থাকলে সেটা আপনারা অবশ্যই করবেন, এবং সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের যে ভিডিওটি রয়েছে সেখানে আমরা এই রিভার্স ট্রান্সক্রিপশনের সাথে আরো কিছু বিষয় আলোচনা করব। যেমন এটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি এনজাইম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এনজাইমটি ব্যতীত এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় না। সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ বলতে আমরা কি বুঝি, আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই বিষয়টি আমাদের আলোচনার মধ্যে থাকবে, যে এটির উপর ভিত্তি করে বর্তমানে আরটিপিসিআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। বিশেষ করে যারা করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসটা পজিটিভ না নেগেটিভ সেটা নিরূপণ করার জন্য আমরা আরটিপিসিআর পদ্ধতি অনুসরণ করে থাকি। সেন্ট্রাল ডগমা, যেটা মূল বিষয়টা, যে ট্রান্সক্রিপশনের মূল প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা সেন্ট্রাল ডগমাতে দেখি। এইচআইভি, এইডস, নিউক্লিওটাইড ট্রান্সক্রিপশন ইউনিট, সিস্টন, মনোসিস্টনিক ট্রান্সক্রিপ্ট, পলিসিস্টনিক ট্রান্সক্রিপ্ট, মলিকুলার ক্লোনিং, আরএনএ সিকোয়েন্সিং, জিনোম অ্যানালাইসিস, এই বিষয়গুলো আমাদের আজকের ভিডিওতে আমরা পাশাপাশি আলোচনা করব, এবং এই টার্মসগুলো আমরা খুব সহজে আমাদের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। রিভার্স ট্রান্সক্রিপশন, এটার আরেকটি নাম হচ্ছে রেট্রো ট্রান্সক্রিপশন বলা হয়ে থাকে। এই রেট্রো ট্রান্সক্রিপশন শব্দটাও রিভার্স ট্রান্সক্রিপশন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। রিভার্স ট্রান্সক্রিপশন ইজ দ্য এনজাইম মিডিয়েটেড সিনথেসিস, অর্থাৎ এটা এনজাইমের ভিত্তিতে হয়ে থাকে অফ এ কমপ্লিমেন্টারি ডিএনএ অর সিডিএনএ, সংক্ষেপে আমরা সিডিএনএ বলে থাকি, বা এটা পরিপূর্ণ নাম হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ বা সম্পূরক ডিএনএ molecule from an RNA template। যে আমরা এখানে আরএনএ সার্চকে ব্যবহার করে, আরএনএ কে একটি সার্চ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে সেটার থেকে সিডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলে থাকি। ডিসকভারি অফ রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটি, এটি আবিষ্কারের মাধ্যমে মূলত এই প্রক্রিয়ার বিষয়টি আমরা জানতে পারি। Reverse transcriptases were discovered by Howard Tenim in Rous sarcoma virions। যে রাউস সার্কোমা ভিরিয়ন্স এর মধ্যে এটি প্রথম আবিষ্কার হয়, and independently isolated by David Baltimore in 1970 from two RNA tumor viruses, Morin leukemia virus and again Rous sarcoma virus। অর্থাৎ এটা ডেভিড বাল্টিমোর দেখা গেছিল যে স্বতন্ত্রভাবে, পৃথকভাবে এগুলো আলাদা করতে সক্ষম হয়েছিলেন 1970 সালের দিকে দুইটি আরএনএ টিউমার ভাইরাস থেকে। একটি হচ্ছে মরিন লিউকেমিয়া ভাইরাস, আর একটি হচ্ছে রাউস সার্কোমা ভাইরাস। ফর দেয়ার অ্যাচিভমেন্টস দে শেয়ার্ড দ্য 1975 নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন উইথ রেনাটো ডুলবেক্কো। যে আমরা ওনারা এই কাজের জন্য ফিজিওলজি বা মেডিসিনের উপরে 1975 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা রিভার্স ট্রান্সক্রিপশন যে বিষয়টি আছে সেটি বোঝার জন্য আমরা আরেকটি প্রক্রিয়া বা সেন্ট্রাল ডগমা বলা হয়ে থাকে। সেন্ট্রাল হচ্ছে কেন্দ্রীয়, আর ডগমা হচ্ছে রহস্য, যা আমাদের জীব জগতের একটা কেন্দ্রীয় রহস্য,
মূলত আমরা যে বৈশিষ্ট্যগুলা প্রকাশ করে থাকি সেই বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায় প্রোটিনের মাধ্যমে। অর্থাৎ আমাদের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং পরবর্তীকালে কিছু বৈশিষ্ট্য আমরা প্রোটিনের মাধ্যমেই প্রকাশ পাই। যেমন আমাদের ত্বকের রং, এটা হচ্ছে মেলানিন প্রোটিন, সেই মেলানিন প্রোটিনটার মাধ্যমে আমাদের ত্বকের রং সৃষ্টি হয়ে থাকে। সাদা, কালো বা ফর্সা হওয়ার বিষয়টি নির্ভর করে প্রোটিনের উপরে। এই প্রোটিনটি আসা কিভাবে? ডিএনএ থেকে। প্রথম যে আমাদের কোষের বা ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়ে থাকে, সেটাকে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বলে থাকি। অর্থাৎ ডিএনএ থেকে স্বাভাবিকভাবে আরএনএ সৃষ্টি হয়ে থাকে, সেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলে থাকি। এটার বিপরীত প্রক্রিয়াটা, অর্থাৎ আরএনএ থেকে যদি ডিএনএ সৃষ্টি হয় তখনই সেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলে থাকি, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া বা বিপরীত ট্রান্সক্রিপশন বলে থাকি। এখানে আরো কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করি চিত্রের মধ্যে। একটি হচ্ছে যে রেপ্লিকেশন, সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় বা ডিএনএ সৃষ্টি হয়ে থাকে নতুন ডিএনএ, সেটাকে আমরা রেপ্লিকেশন পদ্ধতি বলে থাকি। আর আরএনএ থেকে প্রোটিন সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা ট্রান্সলেশন বলে থাকি। এই তিনটা প্রক্রিয়া, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটা প্রক্রিয়াকে আমরা একত্রে সেন্ট্রাল ডগমা বা আমাদের যে বৈশিষ্ট্যের যে প্রকাশ ঘটে সেই বৈশিষ্ট্যের প্রকাশটাকে আমরা, এই বৈশিষ্ট্যের প্রকাশের যে রহস্য, সেই রহস্যটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলে থাকি। রেট্রোভাইরাস হচ্ছে যেসব ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে থাকে বা যাদের মধ্যে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা পাওয়া যায় তাদেরকে আমরা রেট্রোভাইরাস বলে থাকি। এটার এই গোত্রটাকে আমরা রেট্রোভিরিডি বলে থাকি। এখানে বেশ কিছু জেনাস রয়েছে, যেমন আলফা রেট্রোভাইরাস, এটা হচ্ছে সিম্পল অনকো, সাধারণ, এবং অনকো মিন্স হচ্ছে যারা টিউমারের সাথে যুক্ত থাকে বা টিউমার সৃষ্টির সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা অনকো বলে থাকি। তো এটার মধ্যে আমরা দেখি যে এটার যে বিষয়টা আছে সেটা হচ্ছে এভিয়ান লিউকোসিস ভাইরাস, আরএসভি, এগুলাকে আমরা আলফা রেট্রোভাইরাস বলে থাকি। বিটা রেট্রোভাইরাস, এটাও সিম্পল অনকো। এটার মধ্যে রয়েছে মাউস মেমারি টিউমার ভাইরাস, ইঁদুরের মধ্যে দেখা যায়। গামা রেট্রোভাইরাস, এটাও সিম্পল অনকো। এটা আমরা যেটার মধ্যে দেখি মরিন লিউকেমিয়া ভাইরাস, মলনি হার্ভে। ডেল্টা রেট্রোভাইরাস বলা হয়, এটাও কমপ্লেক্স অনকো। এটা বভাইন লিউকেমিয়া এবং হিউম্যান টি সেল লিউকেমিয়া, এটা মানুষের যে রক্তশূন্যতা তার জন্য দায়ী, HTLV। এপসিলন রেট্রোভাইরাস, এটাও কমপ্লেক্স অনকো। এটা ওয়েলি ডার্মাল সার্কোমা রোগের ক্ষেত্রে আমরা দেখি। লেন্টিভাইরাস, এটাও কমপ্লেক্স। এটা মূলত এইচআইভি, আমরা যেটা এইডস এর জন্য দায়ী যে ভাইরাস সেটাকে আমরা এইচআইভি বলে থাকি, ভিসনা EIAV। আর এটা হচ্ছে স্পোমা ভাইরাস, এটাও কমপ্লেক্স, সিমিয়ান ফোমি ভাইরাস। তো এই ভাইরাসগুলোর মধ্যে আমরা এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা দেখি, এজন্য এই ভাইরাসগুলোকে আমরা রেট্রোভাইরাস বলে থাকি। এখন আমরা এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বা রেট্রো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা আমরা অ্যানিমেশনের সাহায্যে আলোচনা করব। আমরা বলেছিলাম যে এই প্রক্রিয়াটা মূলত আবিষ্কার হয়েছিল এইচআইভি ভাইরাসের মধ্যে। এইচআইভি ভাইরাসের ফুল মিনিং হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এটা মানুষের মধ্যে, ইমিউন মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর ডেফিসিয়েন্সি হচ্ছে ঘাটতি। এটা আমাদের মানবদেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি সৃষ্টি করে থাকে। তখন দেখা যায় যে আক্রান্ত মানুষেরা ওই রোগ, যে কোনো রোগই তারা প্রতিরোধ করতে সক্ষম হয় না, তখন সেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতি সৃষ্টিকারী ভাইরাস হিসাবে চিহ্নিত করে থাকি। এবং এই রোগটাকে আমরা, মানুষের এই রোগটাকে আমরা বলে থাকি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস বলে থাকি। অ্যাকোয়ার্ড মানে অর্জিত, ইমিউন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং ডেফিসিয়েন্সি হচ্ছে ঘাটতি। আর সিনড্রোম যেটা বিষয়টা, সিনড্রোমটা হচ্ছে অনেকগুলা লক্ষণের সমষ্টি, অর্থাৎ এইডস এর কোনো সুনির্দিষ্ট লক্ষণ থাকে না, এবং এই সুনির্দিষ্ট লক্ষণ না থেকে এটা যে কোনো একটা লক্ষণ প্রকাশ করতে পারে, এবং সেই লক্ষণটা যদি দীর্ঘস্থায়ী হয় তখন সেটাকে আমরা এইডস এর লক্ষণ হিসাবে বিবেচনা করে থাকি। তো প্রথম একটা এইচআইভি ভাইরাস, সেটা একটা হিউম্যান সেল বা মানব কোষকে আক্রমণ করবে। এই যে মানব কোষের কাছে দুইটা আরএনএ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসের মধ্যে আরএনএ রয়েছে, সেই আরএনএটা দেখা যাচ্ছে যে এখানে মানব কোষের মধ্যে
প্রবেশ করবে সেটাকে আমরা পেনিট্রেশন অফ ভাইরাল আরএনএ টু হিউম্যান সেল বলে থাকি, যে এখানে মানব কোষের মধ্যে দুইটা আরএনএ প্রবেশ করবে, এটাকে আমরা পেনিট্রেশন বা অনুপ্রবেশ বলে থাকি। এখন আমরা একটা আরএনএ যেটা আছে সেই আরএনএ এর গঠনটা যদি আমরা দেখি, সেই আরএনএ এর মধ্যে আমরা দেখি যে রাইবোজ সুগার থাকে, রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে আমরা দেখি যে হাইড্রোক্সিল মূলক থাকে। আরএনএ এর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এটা হচ্ছে পি দিয়ে ফসফেট বোঝানো হচ্ছে এবং এখানে কতগুলা নাইট্রোজেন বেজ আছে এবং আরএনএ এর নাইট্রোজেন বেজগুলা 4 ধরনের নাইট্রোজেন বেজগুলা থাকে, তার মধ্যে ইউনিক হচ্ছে ইউরাসিল যে নাইট্রোজিনাস বেজ আছে সেই ইউরাসিলটা হচ্ছে ইউনিক, অর্থাৎ ইউরাসিলটা ডিএনএ এর মধ্যে থাকবে না। এটার মধ্যে গুয়ানিন থাকবে, সাইটোসিন, অ্যাডেনিন এগুলো থাকতে পারে, এগুলো একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফেট দ্বারা যুক্ত হয়ে, এবং এখানে মূলত আমরা দুইটা বিষয় বলেছি যে আরএনএ এর মধ্যে দুইটা ইউনিক বিষয় আছে। একটা হচ্ছে যে এখানে রাইবোজ সুগার থাকে, রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক থাকে, এবং আরেকটা ইউনিক বেজ হচ্ছে ইউরাসিল বেজ। সেই ইউরাসিল বেজটা এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা যদি এটাও এক সূত্রক, এখানে আমরা যে কমপ্লিমেন্টারি ডিএনএ এখান থেকে তৈরি হবে সেটাই হচ্ছে মূলত রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এখান থেকে আমরা দেখি যে এক সূত্রক একটা ডিএনএ তৈরি হচ্ছে। তো এক সূত্রক ডিএনএটা আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা ডিএনএ কিনা? ডিএনএ কিনা এটা বোঝার একটা অন্যতম উপায় হচ্ছে যে এইখানে 2 নাম্বার কার্বনে সুগারের 2 নাম্বার কার্বনে এখানে কি রয়েছে? শুধু হাইড্রোজেন রয়েছে আর এখানে OH ছিল। তাহলে এখানে যদি 2 নাম্বার কার্বনে শুধু হাইড্রোজেন থাকে তাহলে একটা অক্সিজেন কম আছে, তখন এই অবস্থাটাকে আমরা ডিঅক্সি বলে থাকি। এবং তখনই এটা যদি একসূত্রকও হয়, এখানে একসূত্রক হওয়ার পরও এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা লক্ষণীয় যে এখানে আমরা দেখতেছি যে সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার আর আরএনএ এর মধ্যে সুগারটা হচ্ছে রাইবোজ সুগার। এখন এটা একসূত্রক ডিএনএ হয় না, যে আমরা সাধারণ ডিএনএ গুলা দেখি যে দ্বিসূত্রক হয়ে থাকে, কিন্তু কমপ্লিমেন্টারি বা সি ডিএনএটা হচ্ছে একসূত্রক এবং এখানে সুগারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এখানে রাইবোজ সুগার ছিল আর এখানে ডিঅক্সিরাইবোজ সুগার চলে আসতেছে তার পরিবর্তে, তাহলে এটা ডিঅক্সিরাইবোজ সুগার থাকার কারণে এটা নামও চেঞ্জ হয়ে যাচ্ছে ডিএনএ। এবং এটা কার পরিপূরক? এই আরএনএটার পরিপূরক। আরএনএর এখানে ইউ ছিল, এখানে এ আসছে, এখানে জি ছিল, এখানে সি আসছে, এখানে সি ছিল, এখানে জি আসছে, এখানে এ ছিল, এখানে টি আসছে, থাইমিন আসছে। এখানে আমরা যে মূল বিষয়টা আমরা লক্ষ্য করি যে এখানে ডিএনএ এর ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে নাইট্রোজিনাস বেস থাইমিন, এই থাইমিনটা হচ্ছে ইউনিক, আর আরএনএ এর ক্ষেত্রে ইউনিক বেস হচ্ছে ইউরাসিল। তাহলে এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে ডিএনএ এর ক্ষেত্রে এখানে থাইমিন থাকতে হবে, যে এখানে কোনো ইউরাসিল থাকতে পারবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে সিডিএনএটা তৈরি হয়ে থাকে, যে একটা আরএনএ থেকে কিভাবে সিডিএনএ তে পরিণত হচ্ছে, যে এখানে সুগারের পরিবর্তন হবে, সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন চলে যাবে বা অক্সিজেন বের হয়ে গিয়ে এটা ডিঅক্সিরাইবোজ সুগার হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কোনো ইউরাসিল বেস থাকতে পারবে না, এখানে ইউরাসিল বেসের জায়গায় কি আসবে? থাইমিন আসবে। এবং তখনই এটা একসূত্রক ডিএনএ বা সিডিএনএ। এটা কমপ্লিমেন্টারি কেন? ওই আরএনএ এর সাথে এটা পরিপূরক বলে এটাকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ বলে থাকি। এখন এই যে ডিএনএটা সিডিএনএ যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ। এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএটাকে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে পরিণত হতে হবে। এটা হচ্ছে পরবর্তী ধাপ, যে এটাকে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন করার জন্য যেটা আমরা বলে থাকি যে সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে ডাবল স্ট্র্যান্ড তৈরি হতে হবে। তাহলে এখানে যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ আছে এটাকে বেস করে আরেকটা সূত্রক তৈরি হবে, এটাকে ভিত্তি করে এটা টেমপ্লেট হিসাবে প্রথমে আরএনএ টেমপ্লেট ছিল, সেটা থেকে সিডিএনএ, এখন সিডিএনএটা আবার টেমপ্লেট বা সার্চ হিসাবে এখানে ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখব যে এখান থেকে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এখন এই যে একটা সূত্রক আছে এটার উপর ভিত্তি করে আরেকটা সূত্রক এখানে তৈরি হবে। এবং এখানে বেসগুলা যেটা এটা পরিপূরক হতে হবে, এখানে অ্যাডেনিন থাকলে এখানে থাইমিন আসবে, এখানে সাইটোসিন থাকলে এখানে গুয়ানিন আসবে, এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন থাকবে, এখানে থাইমিন থাকলে এখানে অ্যাডেনিন থাকবে। অর্থাৎ এটি এরা হচ্ছে সম্পূরক বেস আর জিসি এরা হচ্ছে সম্পূরক বেস। এরপরে তাদের মধ্যে এখানে হাইড্রোজেন বন্ড সৃষ্টি হবে, যে এটির মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ড আমরা তৈরি হতে দেখি, জিসির মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে, এখানে জিসির সিজির মাঝখানেও আমরা
তিনটা হাইড্রোজেন বন্ড, এবং TA থাইমিন অ্যাডেনিনের মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা একটা কমপ্লিট ডাবল স্ট্যান্ড ডিএনএ হয়ে গেল। এখন এই ডাবল স্ট্যান্ড ডিএনএটা একটা স্বাভাবিক ডিএনএ। এই স্বাভাবিক ডিএনএ থেকে, ডাবল স্ট্যান্ড ডিএনএ থেকে আবার মেসেঞ্জার আরএনএ তৈরি হতে হবে, কারণ এর পরবর্তী যে প্রক্রিয়া এটা হচ্ছে স্বাভাবিক ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এখন হবে, যে ডিএনএ থেকে কি সৃষ্টি হবে, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ ছাড়া প্রোটিন তৈরি হবে না, এই জন্য মেসেঞ্জার আরএনএ হইতে হবে। এবং মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে কোনো একটাকে বেস ধরে, যে দুইটা সূত্রক এখানে আছে, দুইটা সূত্রকে আমরা যদি এই পাশেরটা ধরি তাহলে এটাকে বেস ভিত্তি করে এখানে আসবে। এবং এখানে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পরে আমরা দেখতেছি এখানে যে 2 নাম্বার কার্বনে এখানে আবার OH মূলক চলে আসছে। এখানে ছিল হাইড্রোজেন, কিন্তু রাইবোজের ক্ষেত্রে, আরএনএ এর ক্ষেত্রে যেটা হবে যে এখানে রাইবোজ সুগার তৈরি হতে হবে, এবং রাইবোজ সুগার তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে 2 নাম্বার কার্বনের মধ্যে কি আসবে, হাইড্রোক্সিল মূলক চলে আসবে। হাইড্রোক্সিল মূলক চলে আসার পর সাথে সাথে এটা রাইবোজ সুগার হয়ে যাবে, এবং রাইবোজ সুগার আসার কারণে এটার নাম কি হয়ে যাবে, আরএনএ হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব যে এখানে ইউরাসিল বেসটা আসবে, থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল বেস চলে আসবে। তারপরে আমরা সর্বশেষ ধাপ যেটা আছে, যে আমরা সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে যে বিষয়টা বলেছিলাম, যে সর্বশেষ ধাপ হচ্ছে প্রোটিন তৈরি করা, এবং প্রোটিন তৈরি করার মাধ্যমেই মূলত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। যে একটা এইচআইভি ভাইরাস যদি আবার তৈরি হইতে হয়, তাহলে তার যে আবরণ, কোষে তার আবরণ যেটা আছে সেটা প্রোটিন দ্বারা তৈরি, সেই প্রোটিনটা এখানে তৈরি হইতে হবে। সেটা মেসেঞ্জার আরএনএ যেটা আছে, মেসেঞ্জার আরএনএ রাইবোজোম যে অঙ্গাণু আছে, সেই রাইবোজোম অঙ্গাণুকে ব্যবহার করে এখানে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এবং সেই প্রোটিনগুলো, এগুলো সাধারণত পৃথক পৃথক ভাবে তৈরি হয়। প্রত্যেকটা প্রোটিন, যে প্রোটিনের যতগুলো অংশ আছে এগুলো আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে এটা অ্যাসেম্বলিং হয়ে এই এইচআইভি ভাইরাসের আবরণটা সৃষ্টি করে থাকে। এবং পাশাপাশি একই প্রক্রিয়াতেই দেখা যায় যে মেসেঞ্জার আরএনএ যেভাবে তৈরি হয় ঠিক একইভাবে ভাইরাল আরএনএও তৈরি হবে, এবং সেই ভাইরাল আরএনএ গুলা এই প্রোটিনের ভিতরে প্রবেশ করে একটা পূর্ণাঙ্গ এইচআইভি ভাইরাস তৈরি করে ফেলে। তো এইভাবে দেখি যে আমরা একটা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে একটা ডাবল স্ট্যান্ড ডিএনএ তৈরি হচ্ছে বা সেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখতেছি। এবং একই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে কিভাবে নতুন ভাইরাস, নতুন আরএনএ ভাইরাস সৃষ্টি হয়ে থাকে বা রেট্রো ভাইরাস কিভাবে তৈরি হয়ে থাকে, সেই প্রক্রিয়াটাও আমরা এখানে লক্ষ্য করেছি। বর্তমানে যে প্রক্রিয়াটা খুব বহুল আলোচিত একটা বিষয় আমরা চারিপাশে শুনতে পাই, সেটা হচ্ছে RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য যে রিএজেন্ট গুলা বা বিকারক গুলা প্রয়োজন হয়ে থাকে, সেগুলোর মধ্যে দেখা যায় যে আমাদের যেটা আমরা নমুনা সংগ্রহ করে থাকি আক্রান্ত ব্যক্তির কাছ থেকে, সেটা হচ্ছে মূলত ভাইরাস। সেই ভাইরাসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আরএনএ টেমপ্লেট থাকে বা আরএনএ থাকে। সেই আরএনএটাকে আমরা আহরণ করে আরএনএ টেমপ্লেট হিসেবে ব্যবহার করে থাকি। এটাকে আরএনএ টেমপ্লেটকে ডিএনএ বা সিডিএনএ তৈরি করার জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম লাগবে। তারপরে আরো কিছু লাগবে, যে এই নতুন আরএনএ বা ডিএনএ সিডিএনএ তৈরি করার জন্য এখানে কিছু, যে ওই কাজটা শুরু করার জন্য কিছু প্রাইমার প্রয়োজন হয়। এই প্রাইমারগুলোর মধ্যে এখানে বেশ কিছু প্রাইমার প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে রয়েছে অলিগো নিউক্লিওটাইড প্রাইমার্স, 3 ডিফারেন্ট টাইপস অফ প্রাইমার্স। এর মধ্যে রয়েছে অলিগো ডিটি প্রাইমার্স ফাউন্ড উইথ এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ এর সাথে এই প্রাইমার্সটা পাওয়া যায়। র্যান্ডম হেক্সামার্স, a mixture of random hexanucleotide primers এখানে রয়েছে। sequence specific primers that hybridize to a specified gene sequence and result in reverse transcription of a specific mRNA। যেটা খুব সুনির্দিষ্ট কিছু প্রাইমার এখানে প্রয়োজন হয়, সেগুলোকে আমরা সিকোয়েন্স স্পেসিফিক বলে থাকি। এখানে বেশ কিছু নিউক্লিওটাইডস প্রয়োজন হবে, 4 ধরনের নিউক্লিওটাইডস প্রয়োজন হবে। এগুলো হচ্ছে DNTP, ডি মানে হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, এনটিপি দিয়ে হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট। এগুলোর মধ্যে 4টা ধরন রয়েছে, ডিএটিপি ডিঅক্সি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ডিটিটিপি ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, ডিসিটিপি ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, এবং ডিজিটিপি, জিটিপি হচ্ছে ডিঅক্সি ওয়ানোসাইন ট্রাইফসফেট। আরএনএস ইনহিবিটর লাগবে,
রিঅ্যাকশন বাফার লাগবে। এখানে এই উপাদানগুলো থাকলে আমরা আরটিপিসিআর পদ্ধতি সম্পন্ন করতে পারবো। এখানে আমরা কতগুলো টার্মের কথা আলোচনা করেছি, কিছু কিছু টার্ম আমাদের অলরেডি আলোচনার মধ্যে চলে আসছে, আর কিছু টার্মস আমাদের এটার সাথে রিলেটেড, সেগুলো আমরা এখানে একটু আলোচনা করি। যে ট্রান্সক্রিপশন ইউনিট, যে ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য একটা একক থাকবে ডিএনএ এর মধ্যে, পার্ট অফ ডিএনএ টেকিং পার্ট টু ট্রান্সক্রাইব আরএনএ, যে ডিএনএ এর যে অংশটা আরএনএ তৈরিতে ভূমিকা রাখে, আরএনএ সৃষ্টিতে ভূমিকা রাখে, সেই অংশটাকে আমরা ট্রান্সক্রিপশন ইউনিট বলে থাকি। সিস্টন বা জিন কাকে বলা হয়, জিন সম্পর্কে আমরা আরেকটা বিস্তারিত ভিডিও আলোচনা করব। জিনের মধ্যে অনেক বিষয় রয়েছে, অনেক রহস্য রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। আশা করি সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যে জিন বা সিস্টন কি, যে পার্ট অফ ডিএনএ হ্যাভিং কমপ্লিট কোড অফ এ পলিপেপটাইড চেইন, অর্থাৎ প্রোটিন যে বিষয়টা রয়েছে সেই প্রোটিনের চেইনটাকে আমরা পলিপেপটাইড চেইন বলে থাকি, কারণ এর মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়, বিধায় এটাকে আমরা পলিপেপটাইড চেইন বলে থাকি। অর্থাৎ ডিএনএ এর যে অংশের মধ্যে একটা পলিপেপটাইড চেইন তৈরি করার জন্য সম্পূর্ণ কোড থাকে, সেই অংশটাকে আমরা সিস্টন বা জিন বলে থাকি। মনোসিস্টনিক ট্রান্সক্রিপ্ট বলা হয় কাকে, যে ওয়ান জিন টু ওয়ান এমআরএনএ টু ওয়ান প্রোটিন, অর্থাৎ একটা জিন থেকে একটা এমআরএনএ তৈরি হবে এবং একটা এমআরএনএ থেকে একটা প্রোটিন তৈরি হবে, সেই ক্ষেত্রে ওই প্রক্রিয়াটাকে আমরা মনোসিস্টনিক ট্রান্সক্রিপ্ট বলে থাকি। পলিসিস্টনিক ট্রান্সক্রিপ্ট যেটা আছে, যে ইন ইউপ্রোক্যারিওটিক সেল, অর্থাৎ আদি কোষ যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা পলিসিস্টনিক ট্রান্সক্রিপ্ট দেখি, যে সেখানে দেখা যায় যে ওয়ান রেসিপি টু মোর প্রোটিন, যে একটা রেসিপি থেকে বা একটা রেসিপি থেকে অনেকগুলা প্রোটিন তৈরি হতে পারে, তখন সেটাকে আমরা পলিসিস্টনিক ট্রান্সক্রিপ্ট বলে থাকি। এখানে একটা নির্দিষ্ট জিনকে এখানে রেসিপি বলা হয়েছে। মলিকুলার ক্লোনিং, অর্থাৎ একটা মলিকুল থেকে আরেকটা মলিকুল সৃষ্টি করা, যে একটা আরএনএ মলিকুল থেকে আরেকটা আরএনএ মলিকুল সৃষ্টি করা, বা একটা ডিএনএ মলিকুল থেকে আরেকটা ডিএনএ মলিকুল সৃষ্টি করার প্রক্রিয়াটাও আমরা এই রিভার্স ট্রান্সক্রিপশনের মধ্যে দেখি। আরএনএ সিকোয়েন্সিং, অর্থাৎ আরএনএ এর মধ্যে যে নাইট্রোজিনাস বেসগুলা থাকে সেই বেসগুলা কিভাবে সজ্জিত থাকে, কোনটার পর কোন বেস সজ্জিত আছে, সেই বিষয়টাকে আমরা আরএনএ সিকোয়েন্সিং বলে থাকি। আর আরএনএ সিকোয়েন্সিং এর মতোই ডিএনএ, যখন আমরা ডিএনএ সিকোয়েন্সিং বা ডিএনএ এর মধ্যে যে বেসগুলার যে ধারাবাহিকতা, সেই বিষয়টাকে আমরা ডিএনএ এর বিশ্লেষণটাকে, ডিএনএ নাইট্রোজিনাস বেসগুলার বিশ্লেষণটাকে আমরা জিনোম অ্যানালাইসিস বলে থাকি। তাহলে আজকের ভিডিওতে আমরা রিভার্স ট্রান্সক্রিপশনের পাশাপাশি অনেকগুলা জটিল বিষয় আলোচনা করেছি, অনেকগুলা জটিল টার্ম আলোচনা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, যে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক এন্ড কমেন্ট, এবং অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোথায় সমস্যা আছে কিনা, বা কোথাও পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো। তা আমরা বিষয়টি সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।